আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকালে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে প্রতিটা ঘরে কম বেশি সবার অসুস্থতার কথা শোনা যাচ্ছে, বাচ্চা থেকে বড়। তার উপরে আবার মহামারী আকারে রূপ ধারণ করেছে। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, ভেতরে একটা ভয় আতঙ্ক কাজ করছিল। যদিও বাচ্চাদেরকে হামের টিকা দেওয়া হয়েছে, আর সিজনাল যে ভাইরাস ঠান্ডাজনিত সমস্যা, ওটা সিয়ামকে ধরেছে। বাড়ি থেকে আসার পর থেকে তাকে স্কুলে দিতে পারিনি বেশ কয়েকদিন। জ্বর সর্দি কাশি লেগেই ছিল। ডাক্তার দেখিয়েছি, সে একটু সুস্থর দিকে, তারপর আমাকে ধরেছে। আমার জ্বর সর্দি কাশি ছিল, আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন, যার কারণে ভিডিওটা তৈরি করেছিলাম বেশ কয়েকদিন আগে, তবে ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, তার মধ্যে আবার ছোট বাবুটাকে ধরেছে, তার প্রচণ্ড জ্বর সর্দি কাশি। অবশ্য ডাক্তার দেখিয়েছি, ওষুধও চলছে, এখনো সেও সুস্থ হতে পারেনি। বলতে গেলে বাসার সবাই মোটামুটি অসুস্থ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা বলেন, আপু তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। আসলে আমি খুব ট্রাই করি। এই ভিডিওটাও 3-4 দিন আগে তৈরি করে রেখেছিলাম, ওই যে বললাম ভয়েসের কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। যাই হোক, এবার কাজের কথায় আসি। অনেক তো নিজের সমস্যার কথা বললাম। বাড়ি থেকে আসার সময় এই ছোট ছোট আলুগুলা কিনে এনেছিলাম। প্রতি বছর আমি এইভাবে 10-15 কেজি ছোট আলুগুলা কিনে আনি। এই ছোট আলুগুলা আমরা খেতে বেশ পছন্দ করি, তবে ঢাকায়ও ছোট আলুগুলো পাওয়া যায়। তবে এখানকার আলুগুলা একটু লালচে টাইপের, বা কয়েকদিন পর পানি শুকিয়ে যায়, কেমন জানি একটু কুচকে যায়, তখন আর রান্না করলে খেতে ভালো লাগে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর কি। তো আমাদের ওই দিকের এই আলুগুলা একটু টাইট হয়, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে বছর জুড়ে খাওয়া যায়, একটা আলুও নষ্ট হয় না। যেভাবে রাখি ওভাবেই থাকে। আমি এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলা নেটের ঝুড়ির মধ্যে অল্প অল্প করে নিয়েছি, বাকি অল্প কিছু রেগুলার যে ঝুড়িটার মধ্যে আলু রাখি ওটাতে রেখে দিচ্ছি। তো এগুলো খাওয়া হয়ে গেলে ওখান থেকে এক একটা নেটের ঝুড়ি আবার ওইটার মধ্যে ঢেলে খাওয়া হবে আর কি। আপনারাও চাইলে এ পদ্ধতি ফলো করতে পারেন। বাসায় কোনো কিছু নেটের ঝুড়িতে করে নিয়ে আসলে ঝুড়িগুলো ফেলে না দিয়ে এভাবে এক জায়গায় রেখে দিলে পরবর্তীতে এভাবে কাজে লাগাতে পারেন। আলু পেঁয়াজ রসুন এভাবে নেটের ঝুড়িতে করে রেখে জানালার সাথে বেঁধে রেখে দিলে তাহলে আর একটা আলু পেঁয়াজও নষ্ট হয় না। আমি মাঝে মধ্যে পেঁয়াজও এভাবে সংরক্ষণ করে থাকি, যখন বাসায় বেশি করে একসাথে পেঁয়াজ নিয়ে আসা হয়। জানালার সাথে যেহেতু রেখেছি, আর জানালায় তো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের চলাচল থাকে, আবার নেটের ঝুড়িতে করে রেখেছি, তো দেখা যায় সব কিছু খুব সুন্দর থাকে। আর বাসা বাড়িতে দেখা যায় কিচেনটা খুবই ছোট হয়ে থাকে তুলনামূলকভাবে। তো জায়গার স্বল্পতার কারণে বেশি করে আলু পেঁয়াজ কিনে আনলে সেগুলো রাখতে অনেকটা অসুবিধা হয়ে যায়। আবার দেখা যায় এক জায়গায় গাদাগাদি করে রাখলে তেলাপোকার উপদ্রব বেড়ে যায়। চাইলে এই পদ্ধতিটা আপনারা ফলো করতে পারেন। দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পরিমাণ ডিমের খোসা নিয়েছি, আর ডিমের খোসাগুলো ডিম খাওয়ার পর আমি এভাবে রেখে দিই। যেহেতু বাসায় কবুতর আছে, আবার বারান্দায় গাছ আছে, তো মাঝে মধ্যে গাছের গোড়ায় সার হিসাবে ব্যবহার করি, আবার মাঝে মধ্যে আধা ভাঙ্গা করে কবুতরের খাবার হিসাবে দিয়ে থাকি। এতে করে কবুতরের অনেকটা পুষ্টি হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করছি, এতে করে কিন্তু ব্লেন্ডার জাগুলা ব্লেডগুলো অনেকটা ধারালো হয়ে যায়, পরবর্তীতে কাজ করতে অনেকটা সুবিধা হয়। একজন আপু দেখতে চেয়েছিলেন আসলে এই ডিমের খোসা ব্লেন্ড করাটা, আমি অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো আপুটা হয়তো বা আমার ভিডিও দেখে করতে চেয়েছিলেন, তো পরবর্তীতে আপু প্রশ্ন করেছিলেন যে আপু ব্লেন্ড করার সময় এভাবে ধোঁয়া ওঠে কেন, আপু ভয় পেয়ে গিয়েছিলেন। পরবর্তীতে করার সময় যেন আরও একটু ভালোভাবে দেখিয়ে দিই। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলা আগুনে পোড়া কোনো ধোঁয়া না, এগুলা হচ্ছে যে ডিমের খোসাগুলা গুঁড়ো করলাম না, এখানে কিছুটা পরিমাণ আস্তে আস্তে দেখতে পাচ্ছেন, তবে বেশি কিছু পরিমাণে এখানে পাউডার হয়ে গিয়েছে। তো সেই পাউডারগুলো ডাকনার সাথে আটকে ছিল যখন ব্লেন্ড করছিলাম। তো ব্লেন্ড করা শেষে যখন ডাকনাটা করলাম বাতাসের সাহায্যে সেগুলা ধোঁয়ার মতো করে বেরিয়ে এসেছে। তো ওইটাই আপু ধোঁয়া মনে করেছেন যে হয়তো বা ব্লেন্ডার জগ পুড়ে গিয়েছে। ওসব কিছু আসলে না। আমি এক এক করে দুটা জগের মধ্যে ব্লেন্ড করে
করে দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাউডারগুলো ধোয়ার মতো করে বের হচ্ছে। মাঝে মধ্যে কোনো কিছু ব্লেন্ড করতে গেলে যদি সহজে ব্লেন্ড হতে না চায়, তো এভাবে কয়েকটা ডিমের কোষা ব্লেন্ড করে নিলে ব্লেডগুলো খুব ধারালো হয়ে যায়, পরবর্তীতে কাজ করতে অনেকটা সুবিধা হয়, তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর আমি ডিমের কোষাগুলো একটু আস্তে আস্তে রেখেছি, যেহেতু আজকে কবুতরের জন্য করেছি। যদি গাছের গোড়ায় দিই সেক্ষেত্রে আমি আরও একটু বেশি পাউডার করে তারপর গাছের গোড়ায় সার হিসাবে দিই। শুরু থেকে আজকে কিচেনের কাজগুলাই আগে করে নিচ্ছি। বাসায় এসি সার্ভিসিংয়ের লোক এসছে, তারা তাদের কাজ করছে। বেশ সময় নিয়ে তারা সবগুলা রুমের এসি সার্ভিসিং করবে। আমাদের বেডরুমের এসিটা ঠান্ডা হচ্ছে না, ওটা একটু সময় নিয়ে কাজ করতে হবে। তো যেহেতু তারা লম্বা একটা সময় নিয়ে কাজ করবে, ততক্ষণে চিন্তা করলাম আমি কিচেনের রান্নাবান্না থেকে শুরু করে বাকি কাজগুলো করে ফেলি। সোহার বাবা যাওয়ার পথে সকালে কিছু সবজি বাজার পাঠিয়েছে। সকালের দিকে সবজি বাজার করলে খুব ফ্রেশ থাকে। দেখতে পাচ্ছেন সবজিগুলো এত সুন্দর ছিল। ঢেঁড়সগুলা রান্না করে ফেলবো, ওগুলা রেখে বাকি সবজিগুলা পলিব্যাগে মুড়িয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর ধনেপাতাগুলোও একটু ভেজা ছিল, ওগুলো ছড়িয়ে রেখেছি। পানি শুকিয়ে গেলে কাজের ফাঁকে বেছে রেখে দিব। ঢেঁড়স সবজিটা দেখবেন সাথে সাথে কেটে ফ্রেশ অবস্থায় রান্না করলে অনেক বেশি মজার হয়, আর কাটার সময় একটা ঢেঁড়সও বাদ পড়ে না। যদি 1-2 দিন নর্মাল ফ্রিজে রেখে তারপর নামিয়ে রান্না করতে যান, কাটার সময় তো অনেকগুলো বাদ পড়ে যায়, শক্ত হয়ে যায়। পরবর্তীতে আর সেই ঢেঁড়সগুলো রান্না করলে তেমন মজারও হয় না। তো চিন্তা করলাম ফ্রেশ অবস্থায় সাথে সাথে আগে ঢেঁড়সগুলো রান্না করে ফেলি। বাসায় বড়দের সাথে সাথে বাচ্চারাও ঢেঁড়স সবজিটা খুবই পছন্দ করে। আর ঢেঁড়সের তো অনেক অনেক গুণ, যা বলে শেষ করা যাবে না, এটা শরীরের জন্য খুবই ভালো। তা চিন্তা করলাম ফ্রেশ থাকা অবস্থায় ঢেঁড়সগুলো রান্না করে ফেলি। তার আগে চুলাটা ক্লিন করে নিলাম। এবার একটা টিপস শেয়ার করি। বেঁচে যাওয়া ভাত অনেক সময় ওভেনে বা চুলায় গরম করে গেলে সেটা স্বাস্থ্য ঝুঁকি থাকে, অনেক সময় পেটের সমস্যাও দেখা দেয়। তো প্রতিবেলা খাওয়ার পর আমরা গৃহিণীরা কিছু বেঁচে যাওয়া ভাত নিয়ে বিপাকে পড়ে যাই। তো খাওয়ার পরই সাথে সাথে যখন দেখবেন ভাতগুলো আর খাওয়া হবে না, অল্প কিছু রয়ে গিয়েছে, একটা এয়ারটাইট বক্স করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। পরবেলায় যখন পরবর্তীতে আবার ভাত রান্না করবেন, চালের পরিমাণ কমিয়ে দিয়ে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে সে ভাতগুলোর সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে ভাতের সাথে চালের সাথে মিক্স করে দিয়ে দিবেন। তারপর ভাত রান্না হয়ে গেলে মার গেলে নেবেন। মার গালা শেষে চুলার আঁচটা লো করে রেখে দমে বসিয়ে রাখবেন 5-10 মিনিটের জন্য সেই ভাতগুলা। তাহলে আর নিচে যে অনেক সময় ভাত রান্নার পর পানি পানি একটু প্যাচপ্যাচা হয়ে থাকে, সেটাও হবে না। সে ভাতগুলা খেতে অনেক ভালো লাগবে, বোঝাই যাবে না যে সেখানে ভাত মিক্স করে চালটা রান্না করা হয়েছে। আর সে ভাতের মধ্যে আর স্বাস্থ্য ঝুঁকিটাও তেমন একটা থাকবে না। এদিকে দেখতে পাচ্ছেন প্রতিটা রুমের অবস্থা খুবই নাজেহাল। এত বেশি ধুলাবালি পড়েছিল, তারা কাজ করার পর ওয়ালগুলোর মধ্যে তারা দাগ ফেলেছিল। আমি আবার মই দিয়ে সবগুলা ক্লিন করেছি। এই যে ঝুলগুলো এগুলো ঝেড়েছি। আমাদের বেডরুমের এসিটা খুলে তারা দোকানে নিয়ে গিয়েছে, একটু পরে আবার আসবে। আর তারা যাওয়ার পর হচ্ছে চাদরগুলো তুলে তারপর চেঞ্জ করব। ওইদিকে চুলায় দুটো রান্না হচ্ছে, একদিকে ভাত আর একদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। এবার সবজি কেটে নিয়েছি, আর এদিকে ঢেঁড়সগুলো আমি আস্ত ধুয়ে তারপর কেটে নিচ্ছি। যে কোনো সবজি কাটার আগে ধুয়ে নিলে এর পুষ্টিগুণ বজায় থাকে। আর ঢেঁড়স সবজিটা রান্নার পর অনেকের অনেক সময় পিছলা একটু আটালো হয়ে যায়, আবার অনেকের কালারটা নষ্ট হয়ে যায়, একটু কালচে ভাব হয়ে যায়, পারফেক্টলি হয় না আর কি। তবে ঢেঁড়স ভাজি করার ক্ষেত্রে কিছু টিপস থাকে, সেই টিপসগুলো ফলো করলে ঢেঁড়স ভাজির কালারটা যেমন সবুজ থাকবে আর রান্না করার পর খুবই ঝরঝরাও হবে। এই মুহূর্তে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি আগে থেকে করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাতগুলা মার গালার পর এভাবে দমে রেখে দিয়েছিলাম চুলার আঁচটা কমিয়ে। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে এবং সুন্দর হয়েছে। আর এদিকে ঢেঁড়স ভাজিগুলো করে নিব, তার আগে ডালটা বাগার দিয়ে নিয়েছি। ডালের রেসিপিটা আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি, মুখে না বললেও ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি কি উপকরণ দিয়েছি। এভাবে ডাল রান্না করলে সবাই খুব বেশি পছন্দ করবে। সবশেষে বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, 1 চিমটি জিরা, আর একটু সবশেষে ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার একটা বলক তুলে নিলে হয়ে যাবে। একজন আপু আমার গত ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমার এই চুলাটা কোন কোম্পানির। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের, যদিও আমি অনেক ভিডিওতে বলেছিলাম, আপুটা হয়তো নতুন তো আরও একবার বলে দিলাম। এদিকে ঢেঁড়স ভাজিগুলো করে নিচ্ছি। চুলার আঁচটা একই পর্যায়ে রেখে সয়াবিন তেলের মধ্যে একটু রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়ে তার মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। তারপর চুলার আঁচটা একই পর্যায়ে রাখবো, একবার কমিয়ে একবার বাড়িয়ে দেওয়া যাবে না।
তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এভাবে নেড়ে ছেড়ে 5 থেকে 6 মিনিট রান্না করলে ঢেঁড়স ভাজিটা হয়ে যাবে। সবশেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর ঢাকা ছাড়াই কিন্তু আমি ভাজিটা করে নিয়েছি। ঢেঁড়স ভাজিতে অত বেশি মশলার প্রয়োজন পড়ে না, ঢেঁড়স এমনিতেই অনেক বেশি মজার একটা সবজি। এদিকে গতকাল রাত্রে বটবোনা করেছিলাম, সেগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর এগুলাই ছিল আমাদের আজকে দুপুরের মেনু। এবার একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। সালমা ইসলাম আইডি থেকে আপু লিখেছেন, আপু আজকে আমি সবার আগে কমেন্ট করেছি, তুমি পড়বা কিন্তু, আমার নাম সালমা, আমার নামটা নিও। সালমা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য, আর সবার আগে কমেন্ট করার জন্য। আমি কিন্তু তোমার প্রতিটা কমেন্টে রিপ্লাই করি, হয়তোবা তুমি খুঁজে পাও না। এমনও অনেক আপুরা আছেন যারা প্রতিনিয়ত আমাকে নাম বলতে বলেন আমার ভিডিওতে, তো এইভাবে পর্যায়ক্রমে সব আপুর নাম কিন্তু আমি নিব। কাজের ফাঁকে ধনেপাতাগুলো বেছে রেখেছিলাম, পানি শুকিয়ে যাওয়ার পর একটা বক্সে উপরে এবং নিচে টিস্যু দিয়ে তারপর নর্মাল ভিজে রেখে দিচ্ছি। সেম পদ্ধতিতে কাঁচামরিচ, টমেটো, শসা, গাজর উপরে নিচে টিস্যু দিয়ে বক্স করে রেখে দিলে দীর্ঘ সময় ধরে ফ্রিজে রেখে খেতে পারবেন, তাহলে আর নষ্ট হবে না। এদিকে বিকালের দিকে মিস্ত্রিরা চলে যাওয়ার পর বিছনাগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। সকাল থেকে বিছনাগুলো গুছানো হয়নি, যেহেতু তারা কাজ করেছিল আর এদিকে আসেনি। এরই মধ্যে আমি শাওয়ার করেছি, নামাজ করেছি, খাওয়া দাওয়া করেছি, বাবুকে খাইয়েছি, তাদেরকে অন্য রুমে ঘুম পাড়িয়ে তারপর এক এক করে রুমগুলো আমি গুছিয়ে নিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ সবাইকে সর্বাবস্থায় সুস্থ রাখুন, ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।